আইনজীবীকে দীপু মনির রিমান্ড দেয় দিক, কিছু বলবি না। জানাবো ডক্টর ইউনূসকে নিয়ে আওয়ামী লীগ নেতার গান, হাসিনা বললেন টিকটকে ছড়িয়ে দাও। এদিকে জাপার ইফতার মাহফিলে মারামারি। জানাবো গণঅভ্যুত্থানের পরদিন খালেদা জিয়ার সঙ্গে যে কথা হয়েছিল মামুনুল হকের। এবং সর্বশেষে জানাবো সরকার নির্বাচনকে অগ্রাধিকার দেবে প্রত্যাশা তারেক রহমানের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইনজীবীকে দীপু মনির রিমান্ড দেয় দিক, কিছু বলবি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক হত্যা মামলায় সাবেক শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে ফের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এভাবেই নিজের আইনজীবীকে রিমান্ডের বিষয়ে কথা বলতে নিষেধ করেন দীপু মনি। এদিন সকালে দীপু মনি সহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানির সময় কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় দীপু মনিকে তার আইনজীবী বলেন, আপা আজকে 7 দিনের রিমান্ড চেয়েছে। প্রতিউত্তরে দীপু মনি তার আইনজীবীকে বলেন, যার রিমান্ড দেয় দিক, শুনানিতে কিছু বলবে না, কিছু বলার দরকার নেই। তখন তার আইনজীবী বলেন, আপা শুধু রিমান্ড বাতিলের আবেদন দিয়েছে, কোনো শুনানি করব না। সকাল 9:45টায় পুলিশ পাহারায় তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় তোলা হয়। পরে যাত্রাবাড়ী থানার ওবায়দুল ইসলাম হত্যা মামলায় দীপু মনির 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে 10টা 25 মিনিটে পুলিশ পাহারায় আদালত থেকে দীপু মনিকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় তাকে হাতে হাতকড়া, বুকে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে নিতে দেখা যায়। এর আগে গত 19 আগস্ট বাড়িধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 4 আগস্ট বিকাল 5টার দিকে যাত্রাবাড়ী কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতারা সহ 14 দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচার হাজার হাজার জনতার উপর গুলি চালান। এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 58 জনকে আসামি করে মামলা করেন সজন মোহাম্মদ আলী। ডক্টর ইউনূসকে নিয়ে আওয়ামী লীগ নেতার গান, হাসিনা বললেন টিকটকে ছড়িয়ে দাও। আইরে আই ও দেশবাসী, শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসে শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শুনিয়ে এলাকা ছাড়া আওয়ামী লীগের এক নেতা। এদিকে শেখ হাসিনা এই গানটি শোনার পর মুগ্ধতা প্রকাশ করেছেন এবং গানটির রেকর্ড করে টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। পলাতক ওই নেতা ফুরকান ফরাজি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের মোহাম্মদ ফরাজির ছেলে। তিনি ওই ইউনিয়নের লাউপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। এদিকে ওই ফোনালাপ ছড়িয়ে পড়ার পরপরই ফুরকান ফরাজি এলাকা ছেড়ে পালিয়েছে। দ্রুত ফুরকানকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তালতলী উপজেলা বিএনপি। এই ঘটনায় বুধবার বিকেলে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। ছড়িয়ে পড়া ওই ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুরকান সালাম দিয়ে বলেন, আমি সোনাকাটা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলাম। আপা বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গান রচনা করেছি। ওই গানের সুর ও ছন্দে যদি ভুল হয় আপনি মার্জনার চোখে দেখবেন আপা। তালতলী উপজেলা আপনার নির্বাচনী এলাকা তালতলী উপজেলা থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জন্য দোয়া করি। আপনার ডাকের জন্য তালতলী উপজেলাবাসী প্রস্তুত আছে। আপনার সঙ্গে আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য অ্যাডমিন ভাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আপা আপনার জন্য একটি গান রচনা করেছি। পরে শেখ হাসিনা তাকে গান গাইতে নির্দেশ দেন। ফুরকান তার কণ্ঠে গানটি শেখ হাসিনাকে শোনান। আইরে আই ও দেশবাসী, শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসে। আইরে আই শেখ হাসিনার সৈনিক, রোদে পুড়ে ফসল ফলাই গরিব চাষি মজুরে। 7 তলার উপরে থেকে ইউনূসের গোলা যায় ভরে, ইউনূসের গোলা যায় ভরে। ওরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম ইউনূসের, হাড় ভাঙা পরিশ্রম করে আমরা মরি অনাহারে। আইরে আই শেখ হাসিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসে। আইরে আই শেখ হাসিনার সৈনিক, হাসপাতালে গিয়ে দেখি একে আজব কারখানা। শোকের ভালো ঔষধ আরো ভালো বিছানা। গান শেষে শেখ হাসিনা বলেন, বাহ চমৎকার। পরে তিনি ফুরকানকে বলেন, ইউনূস 7 তলায় নয়, থাকে 16 তলায় থাকেন। এছাড়াও শেখ হাসিনা গানটি টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। এদিকে ফোনালাপ ছড়িয়ে পড়ার পর রাতেই ফুরকানের বাড়িতে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খুঁজতে থাকে, কিন্তু ফুরকান বাড়ি ছেড়ে পালিয়েছে। এই ঘটনায় বুধবার বিকেলে উপজেলা বিএনপির পক্ষ থেকে লাউপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হক বলেন, ফুরকান ফরাজি এমন কর্মকাণ্ডের
প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করা হবে। তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ফোনালাপ শুনেই ফুরকানকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাপার ইফতার মাহফিলে মারামারি। জাতীয় প্রার্থী ঢাকা মহানগর উত্তরের আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উত্তেজনা ও মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এক বার্তায় জাতীয় পার্টি দাবি করে বলেছে, এটি একটি সন্ত্রাসী হামলা। বুধবার রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে দ্য বুফে প্যালেস রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় এই ঘটনা ঘটে। জানা যায়, বিকাল 5টার পর অনুষ্ঠান শুরু হলে কিছুক্ষণ পরেই সভাস্থলে হট্টগোল শুরু হয়। এরপর হঠাৎ কয়েকজন লাঠি, কাচের প্লেট ছুঁড়ে মারতে দেখা যায়। এতে কয়েকজন রক্তাক্ত হন এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার মূল উদ্দেশ্য কি এবং কারা এর পেছনে রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য জানা যায়নি। উল্লেখ্য, অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে তারা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। গণঅভ্যুত্থানের পরদিন খালেদা জিয়ার সঙ্গে যে কথা হয়েছিল মামুনুল হকের। ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট দেশে ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন। এই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ও সহযোগিতা ছিল। 5 আগস্টে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনায় হেফাজত নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকও ছিলেন। এর একদিন পর 6 আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান মামুনুল। সেখানে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা হয়। বিষয়টি সামনে এনেছেন মামুনুল হক নিজেই। মামুনুল হক বলেন, হাসপাতালে ডাক্তার এজেএম জাহিদ হোসেনের সহযোগিতায় খালেদা জিয়ার সঙ্গে আমার দীর্ঘ সময় আলাপ করার সুযোগ হয়েছিল। দীর্ঘ এই আলোচনায় বেগম জিয়ার একটি বিষয়ে আমি খুবই অবাক হয়েছি। জীবনের শেষ সময় এসে শেখ হাসিনার দ্বারা তিনি যেভাবে নিগৃহীত, অপমানিত, লাঞ্ছিত হয়েছেন, নিজের প্রিয় ভিটা মাটি হারিয়েছেন, বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হয়েছে, যার উপর অত্যাচার আর নির্যাতনের কোনো সীমা ছিল না। সেই মানুষটির সঙ্গে হাসিনার পতনের পর কথা বলার সময় তখন তো তার উপর হওয়া বিগত দিনের অত্যাচার, নির্যাতন, শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করার কথা ছিল। কিন্তু আমি বিস্মিত হলাম, তার সঙ্গে দীর্ঘ আলাপের মধ্যে একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেনি। মামুনুল হক বলেন, সে সময় তিনি আমাকে শুধু দুটি বিষয়ে কথা বলেছেন। একটি হচ্ছে আমার প্রয়াত বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ, আর দ্বিতীয়টি হলো তিনি বললেন, আপনাদের কথা মানুষ সব সময় শোনে, মানুষকে বলেন তারা যেন রাষ্ট্রের সম্পদ নষ্ট না করে। আমি অভিভূত হয়েছি তার এসব কথা শুনে। আমি খেয়াল করে দেখলাম তার কিন্তু অতীতের কোনো দুঃখ কষ্টের কথা মনে নেই। তার শুধু মনে আছে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, দেশের সম্পদের প্রতি ভালোবাসা। আমি মনে করি আপনারা যারা জাতীয়তাবাদী রাজনীতি করে তাদের উচিত বেগম জিয়ার থেকে দেশপ্রেমের শিক্ষা নেওয়া। বেগম খালেদা জিয়া আমাদেরকে বলতেন, আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করি না, তবে আমাদের অবস্থান খুব স্পষ্ট। আপনারা যারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করেন, আপনারা সামনে এগিয়ে গেলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা পাবেন, বিরোধিতা পাবেন না। মামুনুল হক বলেন, অনেকেই বিএনপি এবং আওয়ামী লীগকে একই পাল্লায় পরিমাপ করেন। আমি মনে করি এটা অনেক বড় অবিচার। আওয়ামী লীগ কোনো ইসলামী সংগঠন নয়, বিএনপিও কোনো ইসলামী সংগঠন নয়। তবে এই দুটি সংগঠনের মধ্যে অনেক ঐতিহাসিক পার্থক্য রয়েছে। ঠিক যেমনি ভাবে আবু জাহেল ও আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথে অনুসারীদের ছিলেন না। কিন্তু কেউ যদি আবু জাহেল ও আবু তালেবকে এক পাল্লায় মাপে, তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। আমি মনে করি ইসলামের রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগ আগাগোড়াই আবু জাহেলের ভূমিকা। কাজেই এই জন্য বিএনপিকে এই কথা মনে রাখতে হবে, তার নেতৃত্বকে এই কথা মনে রাখতে হবে। বিএনপির উদ্দেশ্যে এই হেফাজতে নেতা বলেন, রাজনীতির প্রেক্ষাপটে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন, আমরা আরেকটা আদর্শের রাজনীতি করি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পরকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়, তাহলে বাংলাদেশ বিপন্ন হবে। বাংলাদেশ বিরোধী ফেসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায়, তারাই স্বাধীনতার শত্রু, বাংলাদেশের শত্রু। সরকার নির্বাচনকে অগ্রাধিকার দেবে, প্রত্যাশা তারেক রহমানের।
গণতান্ত্রিক সরকার গঠনে অন্তর্বর্তী সরকার নির্বাচনকে অগ্রাধিকার বা সর্বাধিক অগ্রাধিকার দেবে এমন জনপ্রত্যাশার কথা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, একটি রাষ্ট্রে একটি সরকারের মেয়াদ নির্দিষ্ট, কিন্তু দেশের রাজনৈতিক নীতি কিংবা রাজনৈতিক ব্যবস্থাপনা দীর্ঘমেয়াদী। সুতরাং রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী ও টেকসই কার্যকর রাখতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দীর্ঘ ১.৫ দশক ধরে ক্ষমতাসীন জনগণ এবার নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে নিজেদের অগ্রাধিকার বুঝে নিতে প্রস্তুত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।